উইকেন্ডে শনি আর রোববারটুকু সম্বল করে আমরা বেরিয়ে পড়লাম বাংলার নবাবদের জায়গা মুর্শিদাবাদের উদ্দেশ্যে। কলকাতার কাছাকাছি 200 কিলোমিটারের মধ্যে ছোট্ট বাইক ট্রিপের জন্য মুর্শিদাবাদ একটি ভালো জায়গা, যদিও এই কম সময়ে মুর্শিদাবাদ সম্পূর্ণ এক্সপ্লোর করা সম্ভব নয়। অ্যাটলিস্ট আরেকটা দিন বেশি হাতে নিয়ে বেরোলে তাও একটু ভালো। নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে তার রাজধানীর নাম ছিল মুকসুদাবাদ, সেই থেকেই মুর্শিদাবাদ নামের উৎপত্তি। ব্রিটিশ রাজত্বের আগে মুর্শিদাবাদই ছিল বাংলার রাজধানী। আর 1757 সালের পলাশির যুদ্ধে সিরাজদৌল্লাকে পরাজিত করার পরপরই ইংরেজ রাজত্ব সমস্ত ভারতবর্ষে কায়েম হয়ে বসে। যদিও পলাশির যুদ্ধের পরও বেশ কিছু সময় মুর্শিদাবাদে নিজস্ব রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। যাই হোক, সেই পূর্বতন বাঙালির নবাবদের নবাবিয়ানার নিদর্শন নিজেদের চোখে দেখার জন্য আমাদের দুচাকার বাহনকে সঙ্গী করে ডিসেম্বরের ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের উদ্দেশ্যের দিকে। পৌঁছে গেলাম বেথুয়া ডহরি। বেথুয়া মানে বেথো শাক, আর ডহর মানে জলাভূমি। বলা হয়ে থাকে এই অঞ্চলে আগে বেথো শাকের জলাভূমি ছিল। সেই জলাভূমিতে গাছ পোঁতার কাজ শুরু হয় 1958-59 সালে, এবং 1980 সালে সরকারিভাবে এটি অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। হরিণ, বেজি, ঘড়িয়াল, অজগর, খরগোশ ইত্যাদি বিভিন্ন প্রাণী এখানে সংরক্ষিত হয়ে থাকে। ইউথ হোস্টেলে আগে থেকে বুকিং ছিল। ব্যাগ আর বাইক রেখে পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম হাজারদুয়ারি। মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ এই হাজারদুয়ারি। 3 তলা এই প্রাসাদটি তৈরি করেন নবাব নাজিব হুমায়ুন জাঁ 1829 থেকে 1837। প্রায় 8 বছর ধরে চলেছিল এই নির্মাণ কাজ। এই স্থাপত্যের কাণ্ডারি ছিলেন এক ইংরেজ স্থপতি, নাম ডানকান ম্যাকলিওড। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। 41 একর অর্থাৎ প্রায় 18 লাখ স্কোয়ার ফুট জায়গা নিয়ে এটা তৈরি। 1000 দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি। তবে মজার ব্যাপার, এই 1000খানা দরজার মধ্যে 100টি দরজা নকল। আক্রমণকারী শত্রুদের বিভ্রান্ত করার জন্যই এরকম নকল দরজার ব্যবস্থা করা হয়েছিল। ভারতের পুরাতত্ত্ব বিভাগ হাজারদুয়ারিকে একটি সংগ্রহশালা বা জাদুঘরে পরিণত করেছে। আমার নিজস্ব মতামত, সংগ্রহশালাটি অসাধারণ। কত লক্ষ কোটি টাকার সংগ্রহ যে এখানে প্রদর্শিত হয় তা অনুমান করা কঠিন। 2000-এর বেশি অস্ত্রশস্ত্র এবং তার বৈচিত্র্য মন কাড়ার মতো। হাতির দাঁতের তৈরি এত ধরনের ও এত সূক্ষ্ম ও সুন্দর সংগ্রহ রয়েছে যে আনকরা মানুষের মনেও বিস্ময় তৈরি করে। প্রাচীন পেইন্টিংয়ের প্রতি যাদের এতটুকু আকর্ষণ আছে তারা এখানে এসে ঠকবেন না। নবাবী আমলে তৈরি ও ব্যবহৃত সোনা, রূপা, কাঁচ, চীনামাটি ইত্যাদি দ্রব্য, দুষ্প্রাপ্য ঝাড়লণ্ঠন, আইনি আকবরীর পাণ্ডুলিপি, সোনায় মোড়া কোরআন, প্রাচীন আমলের বিশাল বিশাল আসবাব, অদ্ভুত আয়না বলে শেষ করা মুশকিল। হাতে বেশ সময় নিয়ে এই সংগ্রহশালা ঘুরতে হবে। তবে জাদুঘরের ভিতর ফটোগ্রাফি কঠিনভাবে নিষিদ্ধ। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক উল্টো দিকে রয়েছে বাংলা তথা ভারতের সবচেয়ে বড় ইমামবাড়া, নাম নিজামত ইমামবাড়া। এটি 207 মিটার বা 680 ফুট দীর্ঘ। সিরাজদৌল্লার তৈরি পুরনো ইমামবাড়া 2 বার আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর 1948 সালে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে মাত্র 7 মাসের মধ্যে এই বিশাল ইমামবাড়াটি তৈরি হয়েছিল। সেই সময় প্রায় 6 লক্ষ মুদ্রা খরচ পড়ে এটি তৈরি করতে। তবে মহরমের সময় মাত্র 10 দিন ছাড়া বছরের বাকি দিন এতে প্রবেশাধিকার নেই। সুতরাং বছরের অন্যান্য সময় কেবলমাত্র বাইরে থেকেই এটি দেখা যায়। হাজারদুয়ারি আর ইমামবাড়ার ঠিক মাঝখানে একটি কামান রাখা রয়েছে যার পূর্বতন ইতিহাস প্রায় অজানা। নামটিও অদ্ভুত, বাচ্চাওয়ালি তোপ, অর্থাৎ যে তোপ শিশুর জন্ম দেয়। বিভিন্ন ব্যাসের 2টি টুকরো জুড়ে এই কামানটি তৈরি। ইছাগঞ্জের বালির তীরে বেওয়ারিশ বহুদিন পড়ে থাকার পর 7657 কেজির এই কামানটি 1846 সালে বর্তমান স্থানে নিয়ে আসা হয়। ধারণা করা হয় কামানটি তখন চালানোর জন্য একবারে 18 কেজি বারুদের প্রয়োজন হতো। নিজামত ইমামবাড়া প্রাঙ্গণে রয়েছে পুরনো মদিনা মসজিদ। এটি নবাব সিরাজদৌল্লার তৈরি। এটি তৈরির সময় মক্কা থেকে মাটি এনে এর ভিত্তির সাথে মেশানো হয়েছিল।
একটি গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মিত হয়েছিল দরিদ্র মুসলিমদের একটি হজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে। চীনা টাইলস দিয়ে সজ্জিত মসজিদটির খিলান এবং দেওয়ালে কোরআনের পাঠ অলঙ্কৃত করা আছে। এই ক্লক টাওয়ারটিকে মুর্শিদাবাদের বিগ বেন নামে ডাকা হয়ে থাকে। ডানকান ম্যাকলিওড, যিনি হাজারদুয়ারির স্থপতি, তার বাঙালি সহকারী সগুর মিস্ত্রি এই ঘড়ি মিনার তৈরি করেছিলেন। ভাগীরথী দিয়ে যাতায়াত করা জলযানদের সুবিধার্থেই নদীর দিকে মুখ করে এই ক্লক টাওয়ারটি তৈরি হয়েছিল বলে মনে করা হয়। হাজারদুয়ারি দেখার পর দুপুরের খাওয়া সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম কাঠগোলা বাগানবাড়িতে। বিভিন্ন ছোট বড় বাংলা সিনেমার শুটিংয়ের দৌলতে এটি হয়তো এখন অনেকেরই পরিচিত। কম বেশি 3 কিলোমিটার দূরত্বে রয়েছে এই বিশাল বাগানবাড়িটি। নবাবী আমলে লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ ও ধনপদ এই 4 ভাই নবাবের থেকে 1200 টাকায় এই অঞ্চলটি কিনেছিলেন। বাগানে ঢুকলে দেখা যায় এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। এই বাগানবাড়ি ঘিরে রয়েছে প্রচুর গল্প এবং অনেক অজানা রহস্যের ইতিহাস। ভেতরে প্রবেশের পর বাঁদিকে একটি সুড়ঙ্গ রয়েছে, এখন একটি জলে পূর্ণ। বলা হয় এই সুড়ঙ্গ পথে 1.5 কিলোমিটার দূরের জগৎ শেঠের বাড়ি পৌঁছানো যেত। ব্যবসায়িক কাজে বা নবাব বিরোধী বহু হঠকারী কাজের সাক্ষী এই সুড়ঙ্গ। নদীর জলে পূর্ণ হয়ে এখন এটি ব্যবহারের অযোগ্য। দিবাকর ভাস্করের তৈরি মাইকেলঅ্যাঞ্জেলোর মূর্তি কেবলমাত্র একটা পাথর কেটে তৈরি। মূর্তিটি সত্যিই অসাধারণ। রয়েছে একটি ছোট চিড়িয়াখানা, একটি সুদৃশ্য পুকুর ও পুকুরে রয়েছে রং বেরঙের মাছ। রাজস্থান থেকে এরা ব্যবসা করতে মুর্শিদাবাদে এসে 39 বিঘা জমি কিনে ব্যবসা শুরু করলেও পরবর্তীতে এই 4 ভাই প্রায় 2500 বিঘা জমির মালিক হয়ে বসে। প্রাথমিক অবস্থায় কাঠ ও গোলাপের ব্যবসা করলেও মূল ব্যবসা হয়ে দাঁড়ায় পাথরের। এরা এতটাই বিত্তশালী ছিল, কোনো সময় নবাবদের অর্থের প্রয়োজনে এদের দ্বারস্থ হতে হতো। প্রতি রাতে এই বাগানবাড়িতে বসত গান বাজনার আসর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি নর্তকীরা এখানে এসে নৃত্য প্রদর্শন করত। বর্তমানে এই বাগানবাড়িটি একটি সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে। সংগ্রহশালায় ফটোগ্রাফি মানা। বাগানবাড়ির ছাদটি সুবিশাল। সমস্ত বাগানবাড়ি আর সংগ্রহশালা ঘোরার পর ছাদে দাঁড়িয়ে মনে হচ্ছিল বোধহয় সত্যি ইতিহাসের যুগে ফিরে গিয়েছি। কাঠগোলা বাগানবাড়ির অন্যতম দ্রষ্টব্য আদিনাথের জৈন মন্দির। জনশ্রুতি আছে এই বাগানবাড়ির জমি কেনার পর এক ইদারা বা কুয়ো থেকে এরা প্রচুর গুপ্তধন পান। সেই অর্থেই এই মন্দিরটি তৈরি। সুদৃশ্য বাগানের ঠিক মধ্যিখানে মন্দিরটি দেখতে খুব সুন্দর লাগে। মন্দিরের মূল মূর্তিটি 90 সেন্টিমিটারের আর সাদা রঙের। মন্দিরে জৈন তীর্থঙ্করদের আরও 17টি ছবি রাখা আছে। মন্দিরের আকৃতিটি অনেকটা পেঁয়াজের মতো এবং গম্বুজগুলি মুঘল ঘরানার। কাঠগোলা বাগানবাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যের মুখে আমরা পৌঁছলাম জগৎ শেঠের বাড়ি। মুর্শিদাবাদের সবচেয়ে কলঙ্কিত নায়ক হলেন এই জগৎ শেঠ। একটা কথা মাথায় রাখতে হবে যে জগৎ শেঠ কিন্তু একটি পারিবারিক উপাধি। সুতরাং এই নামটি যেমন সিরাজদৌল্লার সময়েও খুঁজে পাওয়া যায়, তেমনি কাঠগোলা বাগানবাড়ির সুড়ঙ্গের ইতিহাসেও ছুঁয়ে আছে এই নাম। এই পরিবারের মূল ব্যবসা ছিল তেজারতি। ক্রমে নবাবদের পরামর্শদাতা হয়ে ওঠেন। তার উপরে নবাবের থেকে অপমানিত হয়ে নবাব বিরোধী কার্যকলাপে সঙ্গী হয়ে পড়েন। জগৎ শেঠেদের এই বাড়িটিও এখন সংগ্রহশালায় রূপান্তরিত। এই সংগ্রহশালার প্রদর্শনীটিও দেখবার মতো। অন্যান্য জায়গার মতো এখানেও ছবি তোলা নিষেধ। পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেলাম কাটরা মসজিদ দেখতে। গুগলে সকাল 8টা বললেও আদপে সকাল 9টার আগে এই স্থানটির দরজা খোলে না। ঢোকার জন্য কোনো নির্দিষ্ট টিকিট নেই। কাটরা মসজিদে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। এই মসজিদের বৈশিষ্ট্য, মসজিদের 2 কোণায় 2টি উঁচু টাওয়ার, যেখানে বন্দুক স্থাপনের ছিদ্র রয়েছে।
মসজিদের পূর্ব দিকের চাতালের সিঁড়ির নিচে রয়েছে নবাবের সমাধি। তিনি মৃত্যুর পূর্বে নিজেই এই জায়গা নির্দিষ্ট করেছিলেন যাতে ধর্মপ্রাণ নামাজিদের পায়ের ধুলাও তার কবরের ওপর পড়ে এবং তার কবরের কাছেই যেন কোরআন পাঠ করা হয়। সেই সময় কাটরা মসজিদ ইসলামী শিক্ষার একটি প্রধান কেন্দ্র ছিল এবং প্রায় 700 শিক্ষানবিশ ঘরগুলির মধ্যে থাকতেন। 1934 সালের ভূমিকম্পে মসজিদের গম্বুজগুলি ধ্বংসপ্রাপ্ত হয় এবং একদিকে বেঁকে যায় মসজিদের দেওয়াল। কাটরা মসজিদই ছিল আমাদের শেষ গন্তব্য, কারণ সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। না দেখা রয়ে গেল অনেক কিছু। হয়তো হঠাৎ কোনো দিন আবার ফিরে আসবো মুর্শিদাবাদ অদেখা জায়গাগুলো দেখে নেওয়ার জন্য। ওদেরকে পড়াইছে আমার সেট দিয়ে আমি বাবা সেট করেছি বাবা সেট দিয়ে এবার আমি ওর নাম বেশি তোর নাম করবো না ওর নাম ওর সেট দিয়ে 15 টাকা